হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের সকলকে জানাই ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা তোমরা যেভাবে যেভাবে আমাকে সাহায্য করছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং তোমরা যারা লিঙ্ক শেয়ার করছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজকের বিষয় হলো, তোমাদের যে অষ্টম অধ্যায় আছে দেখতে পাচ্ছ, অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও কৃষি। অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে যে কৃষি আছে এবং কৃষির কয়েকটি বেশ সেগমেন্ট আছে, সেই কৃষি থেকে সম্পূর্ণ কৃষি থেকে আমি আজকের এমসিকিউটা নিয়ে এসেছি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এর মধ্যে থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তোমরা এই কৃষির চ্যাপ্টারটা খুলে দেখবে যে প্রচুর প্রশ্ন, 2-250 প্রশ্ন এমসিকিউ। তার থেকে আমি সমস্ত কৃষিটা মিলে, অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও সমস্ত কৃষিটাই মিলে আমি তোমাদের 45 থেকে 50টার মতো প্রশ্ন আমি তোমাদের নিয়ে এসেছি। এইগুলো একবার করে ভালো করে দেখে নেবে। এই কয়েকটি প্রশ্ন করলে এর বাইরে আর তোমাদের এমসিকিউগুলো করতে হবে না, এর ভিতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, এই কৃষিটা হয়ে গেলে তোমাদের শিল্পটা বাকি থাকবে। শিল্প আর ছোট ছোট কয়েকটি জনসংখ্যাটা অঙ্কের কয়েকটি ছোটো আছে, চ্যাপ্টার আছে। এই কটা তোমাদের এমসিকিউ হয়ে গেলে তারপর আমি ভিএসএকিউ, আর মাঝে মাঝে তোমরা শর্টস দেখবে। শর্টসের মধ্যে ও আমি তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট বড় প্রশ্ন যেগুলো তোমাদের 25 সালে পড়ার সম্ভাবনা আছে, সেগুলো নোট বানিয়ে দিচ্ছি। তোমরা খুব একটা বেশি ফলো করছো না। তোমরা এখন থেকে যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে পরীক্ষার সময় প্রচুর চাপ এসে যাবে। তাই বন্ধুরা, তোমরা এখন থেকে একটু ভালো করে তৈরি হও। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো কি আছে দেখে নিই। সম্পূর্ণ হয়তো পড়তে পারবো না, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। যাই হোক, 8-9 মিনিট পর্যন্ত যতটুকু হয় ততটুকু আমি পড়বো, তারপর তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো, প্রথমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে। একের দাগে দেখো, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো। প্রাথমিক অর্থনৈতিক কাজ, কোনো একটা কাজ যেটা প্রাথমিকভাবে করা হয়, আমরা করে থাকি। লৌহ ইস্পাত শিল্প, পশম সংগ্রহ, নরম কাঠের বাণিজ্য, তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা। অ্যান্সার হবে পশম সংগ্রহ। কারণ লৌহ ইস্পাত শিল্প যে কোনো স্বাভাবিক লোকের হয়ে ওঠে না, কোনো বাণিজ্য হয়ে ওঠে না। তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণাও আমরা করতে পারি না। তাহলে সাধারণ যেটা প্রাথমিকভাবে যে কাজটা হলো মাঠে গিয়ে পশম সংগ্রহ করা, তাহলে এইটাই হবে। 2-এর দাগে দেখো, শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের, তৃতীয় বা পরিষেবা ক্ষেত্রের এবং নব্য স্তরের। তাহলে অ্যান্সার হবে প্রথম স্তরে। তাহলে শস্য উৎপাদনের সঙ্গে জড়িত, অর্থাৎ আমরা যে যা শস্য উৎপাদন করি না কেন, ধান, গম, বিভিন্ন ধরনের যে শস্য উৎপাদন করি, সেই অর্থনৈতিক কার্যাবলীটি হলো প্রথম স্তরের সঙ্গে যুক্ত। 3-এর দাগের প্রশ্ন দেখো, রেড কালার ওয়ার্কার হলো প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, কুইনারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ। তাহলে রেড কালার ওয়ার্কাররা হলো প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ। 4-এর দাগের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র। আনসার হবে তৃতীয় ক্ষেত্র। পরিবহন ব্যবস্থাটি একটি প্রথম স্তর অর্থাৎ প্রাইমারি, দ্বিতীয় স্তর সেকেন্ডারি এবং তৃতীয় স্তর টার্সিয়ারি ভুক্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখানে 3টি অপশান আছে। অ্যান্সার হবে তৃতীয় স্তর অর্থাৎ শেষ স্তর, টার্সিয়ারি শ্রেণীর পরিবহন ব্যবস্থা। 6 দাগের দেখো, চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ দাও। একটা চতুর্থ কার্যাবলী, অর্থাৎ তোমাকে যে অপশান 4টি দিয়েছে তার মধ্যে থেকে বলতে হবে কোনটি চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ। সেটা হলো গবেষণা, অর্থাৎ অপশান ঘ। সেবা ক্ষেত্রে কার্যকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী। অ্যান্সার হবে গোলাপি পোশাকের কর্মী। যারা সেবা ক্ষেত্রে কাজকর্ম করে নিযুক্ত আছে তারা হলেন গোলাপি পোশাকের কর্মী। এবার আমরা চলে এসেছি কৃষিতে। কৃষির প্রথম সেগমেন্ট হলো কৃষির প্রকার। 8-এর দাগের প্রশ্ন দেখো, নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান, গম, ভুট্টা, তুলা। অ্যান্সার হবে ধান। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো 75 সেমি। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত নিউ দিল্লিতে। মালয়েশিয়ার স্থানান্তর কৃষি যে নামে পরিচিত লাদাং। অ্যান্সার হবে লাদাং। শস্য সমন্বয় তত্ত্বের প্রবর্তক হলেন জেসি উইভার। এক প্রকার আদিম জীবিকা সত্তা ভিত্তিক আর্দ্র কৃষি ব্যবস্থা হলো স্থানান্তর কৃষি। তারপরে দেখো, উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় বা পরিবারের জন্য ব্যবহার করা হয় তখন তাকে বলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত? অ্যান্সার হবে ঝুম। এখানে দেখো, তামারাং, লাদাং, ঝুম, রোকা। অ্যান্সার হবে ঝুম। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। এছাড়া কয়েকটি অপশান ছাড়া প্রশ্ন আছে। এখানে দেখো, ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হলো ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হলো রোকা। ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষির নাম হলো হুমা। একটা মূল শস্যের মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলে আন্তঃকৃষি বা ইন্টার কালচার কৃষি।
যে ক্ষেত্রকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কৃষিকাজকে, মিশরের নীল নদের অববাহিকায় প্রসিদ্ধ কৃষি প্রণালীটি হলো সেচ কৃষি। সেচ কৃষি। এরপরে দেখো কৃষি বিপ্লব, পরের যে সেগমেন্টটা আছে কৃষি বিপ্লব। এবার আমরা এসছি কৃষি বিপ্লব। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে। এখানে কে কথাটা পড়েনি, স্বামীনাথনকে। যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত ঘটে এটা হলো গম। ভারতের নীল বিপ্লবের সঙ্গে যে পণ্য জড়িত হলো তা হলো মাছ। নীল বিপ্লব সঙ্গে যে পণ্য জড়িত সেটি হলো মাছ। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। ডক্টর ভার্গিস কুরিয়েন। এবং ভারতের নীল বিপ্লবের জনক হলেন অরুণ কৃষ্ণান। হলুদ বিপ্লব কোন পণ্যের সঙ্গে যুক্ত? তৈলবীজ। তৈলবীজ হলো হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। ফল উৎপাদনকে বলে সোনালী বিপ্লব। ফল উৎপাদনকে বলে সোনালী বিপ্লব। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লব শুরু হয় ম্যানিলাতে। ম্যানিলাতে ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লব শুরু হয় ম্যানিলাতে। এবার দেখো পরের সেগমেন্টে আছে খাদ্যশস্য, 30 দাগের প্রশ্ন। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি হলো ফিলিপাইন্সে। চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। শুষ্ক কৃষি। ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্রটি হলো দিল্লিতে। দিল্লিতে। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি অবস্থিত চুঁচুড়ায়। ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন কোন রাজ্য প্রথম? পাঞ্জাব। আবার অপশান ছাড়া কয়েকটি প্রশ্ন। দাক্ষিণাত্যের বাজরাকে বলে কম্বু। কম্বু। ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ। গমের উচ্চ ফলনশীল বীজের নাম হলো সোনা 227 227। এবং মারুয়া বলা হয় রাগিকে। রাগিকে বলা হয় মারুয়া, অর্থাৎ রাগির আরেক নাম হলো মারুয়া। এবং দাক্ষিণাত্যের বাজরাকে বলা হয় কম্বু। আচ্ছা, এবার হচ্ছে বাণিজ্যিক ও শিল্প ফসল। 40 দাগের প্রশ্ন। বিশ্বের চিনির পাত্র বলা হয় কিউবাকে। বিশ্বের চিনির পাত্র বলা হয় কাকে? কিউবাকে। কল্পতরু বৃক্ষ বলা হয় নারিকেলকে। কল্পতরু বৃক্ষ। সোনালী তন্তু বলা হয় পাটকে। ভারতের সবথেকে বেশি কফি উৎপাদিত হয় যে জেলায়? চিকমাগালুর। চিকমাগালুর, এটা অন্ধ্রপ্রদেশের চিকমাগালুর। ভারতে ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত কোয়েম্বাটোরে। উদ্ভিদ মাংস বলা হয় যাকে? সয়াবিনকে। সয়াবিনকে বলা হয় উদ্ভিদ মাংস। শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকরী ফসল হলো নারিকেল। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ব্রাজিল। সর্বোৎকৃষ্ট কফি হলো আরবীয় কফি। আরবীয় কফি হলো সর্বোৎকৃষ্ট কফি। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল। এবং চীনাবাদাম উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম। উচ্চ ফলনশীল ধান বীজের আবিষ্কর্তা হলেন নরম্যান বোরলক। এবং লিভিং ফিমেসি জীবন্ত ঔষধ শ্রীলঙ্কার। কাকে বলে? নারিকেলকে। লিভিং ফিমেসি বা জীবন্ত ঔষধ বলা হয় নারিকেলকে। এটা শ্রীলঙ্কার দেশের লোকেরা বা শ্রীলঙ্কাবাসীরা বলেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা শেয়ার করছো তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিকেলে তোমাদের শর্ট চ্যানেলে একটি ইতিহাসের বড় প্রশ্নের উত্তর করে দিয়েছি। তোমরা অবশ্যই সেটি দেখে নাও।